যেমনি ভালো শ্বশুর ঘর তো আসতেই হতো, বাড়ি গাড়ির লোকে কোথায়? সত্য গৌর বটে। আমার কাজ করার অভিজ্ঞতা তো খুবই 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 দারুণ, এবং সবাই বন্ধু বান্ধবদের সঙ্গে কাজ করেছি। প্রান্তিকের প্রথম মানে ওয়েব সিরিজ অ্যাজ এ প্রডিউসার। অব্র আর মেঘা আমার অনেক দীর্ঘদিনের বন্ধু, ওদের সঙ্গে আমি নাটক করি, সুহদ্র তাই। এবং এই প্রথম অব্র এবং মেঘা, অব্রর নির্দেশনায় এই প্রথম আমি স্ক্রিনে কাজ করছি। মেঘা আর শ্রুতি দারুণভাবে লিখেছে স্ক্রিপ্টটা, যেভাবে ওরা কনসেপচুয়ালাইজ করেছে। প্রত্যেকজন অ্যাক্টর দারুণ, মানে আমার কথায় বিশ্বাস করতে হবে না, আপনারা শোটা দেখুন, আপনারা বুঝতে পারবেন কেন আমরা বারবার করে অভিনেতাদের কথা বলছি। কারণ কাস্টিং প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন এনিথিং, এনি ফিল্ম, এনি শো, এনিথিং। সেখানে আরাত্রিকা একটা দারুণ কাজ করেছে, যে শি হ্যাজ পুট টুগেদার আ ওয়ান্ডারফুল কাস্ট। এবং জি5কে অনেক ধন্যবাদ আমাদের সকলকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। রঙ্কিনী ভবনের প্রত্যেকটা চরিত্র আমরা জেনারেলি দেখি, বিভিন্ন শোতে এটা হয় যে ছোট চরিত্ররা বেশি গুরুত্ব পায় না, বড় চরিত্ররা গুরুত্ব পায়, বা চরিত্রের আর্কগুলো শেষ হয় না ঠিক করে। তো টেকনিক্যাল টার্মসে বলছি যে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের আর্ক এত সুন্দর। আমি ভয় লাগে বেশি কথা বলি, তো স্পয়লার যদি দিয়ে ফেলি একটা কেলেঙ্কারি হবে, কিন্তু বলতে চাই না এর থেকে বেশি কোনো কথা। যে আপনারা প্লিজ শোটা দেখুন, আপনারা বুঝতে পারবেন কেন বারবার আমরা অভিনেতাদের কথা। চরিত্রটা কি আছে অ্যাকচুয়ালি? আমার চরিত্র হচ্ছে চন্দ্রিকা লাহিড়ী। আমি লাহিড়ী পরিবারের ছোট মেয়ে। সঙ্গে সিদ্ধার্থ রয়েছে এই মুহূর্তে, এবং ধারাবাহিকে আপনারা একটা অন্য চরিত্রে অন্য রকম ভাবে দেখেন। তবে এই যে রঙ্কিনী ভবন বা রঙ্কিনী ভবনে সিদ্ধার্থ ঠিক কিরকম ভাবে আবির্ভাব হচ্ছে, একটুখানি আমাকে প্লিজ বোঝাও। হ্যাঁ, না, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। গল্পটা নিয়ে বিশেষ কিছু বলা যাবে না, শুধু এটুকুই বলতে পারি যে এটা রঙ্কিনী ভবন আমাদের বাড়ির একটা গল্প, যেখানে দেবীর অভিশাপ আছে নাকি অন্য কোনো ষড়যন্ত্র আছে সেটা তো দেখতে হবে। আমি বাড়ির বড় ছেলে হিসেবে কিছু দায়িত্ব থাকে বাবা মায়ের প্রতি, ছোট ভাই বোনেদের প্রতি, তো সেগুলো আমি বেশ সুন্দর করে পালন করার চেষ্টা করছি। আমার চরিত্রটা ভীষণ সুন্দর, করতে ভীষণ ভালো লেগেছে, একটু অন্য রকমের, মানে এতদিন ধরে যে সিরিয়ালে যে চরিত্রগুলো করছিলাম সেগুলোও ভীষণ মজার, কিন্তু এইটা একদম অন্য রকম একটা চরিত্র। তার জন্য আমি সত্যি মানে থ্যাঙ্কস টু মানে আমার এন্টায়ার টিম, কাস্ট অ্যান্ড ক্রিউ, ডিরেক্টর, প্রডিউসার, বাংলা জি5কে তো অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। খুব ভালো একটা গল্প, অন্য ধরনের একটা গল্প। বাংলায় সত্যি এই ধরনের গল্প মানে আমি তো খুব একটা দেখিনি। আমার মনে হয় সত্যি এটা একটা প্রথম একটা ইউনিক কাজ, যেটা আপনাদের সবার খুব ভালো লাগবে, কিন্তু তার জন্য আপনাদের দেখতে হবে, পুরোটা অবশ্যই দেখুন। কারণ শেষ অবধি যে কি মোচড়, প্রত্যেকটা এপিসোডে একটা করে নতুন নতুন মোচড় আছে। মনে হবে এই বুঝি এটা হলো, কিন্তু আসলে সেটা নয়, বা এটা বোধহয় হচ্ছে কিন্তু আসলে সেটা নয়। তো এই যে প্রত্যেক মুহূর্তে কি হচ্ছে সেটা জানার জন্য পুরোটা দেখতে হবে, অবশ্যই দেখুন। আমার আশা যে বছরের শেষে আপনাদের সত্যি একটা অন্যরকম সিরিজ আসছে, যেটা ভীষণ 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 মনে থাকবে, ভালো লাগবে। থ্যাংক ইউ। এই যে চরিত্রটা, যেটা তুমি বললে যে তুমি এই বাড়ির বড় ছেলে, এবং এই চরিত্রটার মধ্যে একটা বিভিন্ন লেয়ার আছে, পরতে পরতে খোলে। কারণ তার উপরে তো এটা এরকম একটা মার্ডার মিস্ট্রি, সবকিছুই। আবার দেখা যাচ্ছে ভগবানের কিছু একটা আবির্ভাবও রয়েছে, কারণ তোর চোখ মাঝে মধ্যে লাল হয়ে যাচ্ছে। এই যে এত কিছু এর মধ্যে দেখানো হয়েছে, কোথাও গিয়ে কোনো একটা স্পাইন চিলিং এক্সপিরিয়েন্স কিছু হয়েছে শুটিং এর চলাকালীন? চলাকালীন বলতে হ্যাঁ, সেরকম তো প্রচুর ঘটনা আছে, কিন্তু মানে যেটা হয়েছে শুটিং করতে গিয়ে আমাদের একটা সময় নিজেদেরই গায়ে কাঁটা দিয়ে উঠেছে যে বাবা এরকম সিন রয়েছে বা এরকম সব ঘটনা রয়েছে। কিন্তু সেগুলো যখন আমরা স্ক্রিপ্টে পড়েছিলাম, একটা পড়লে বা একটা জানলে বা একটা শুনলে যতটা যা মনে হয়, কিন্তু সেটা যখন এক্সিকিউট করা হয় তখন সেটা যে কি রূপ নিতে পারে সেটা সাক্ষী আমরা যারা সেই মুহূর্তে শুটিংয়ে ছিলাম। কিন্তু সেটা নিয়ে আমরা বেশি কিছু বলতে পারবো না, শুধু এটুকুই বলছি যে আমাদের মানে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স, মজা, আনন্দ সেসব তো আছেই, কিন্তু তার সঙ্গে কিন্তু প্রচুর ভয় ছিল। আমাদের শুটিংটা করতে গিয়ে বেশ অন্যরকম লেগেছে, ভীষণ কঠিন কিছু শট নেওয়া হয়েছে, হ্যাঁ, সেগুলো আর্টিস্টরা সেভাবে করেছে, তো সবটা মিলিয়ে একটা বেশ অন্যরকম। বিয়ে হবে একটি বিয়ের গুঞ্জন তো ছিলই, ফাইনালি শিলমোহর পড়ে গিয়েছে, এবং রঙ্কিনী ভবনে বিয়ের যে আবহ ছিল সে আবহ এখন শেষ। কিন্তু সেখানে একটি মানে ছায়ামূর্তি, বিভিন্ন রকম কিছু একটার পর একটা ঘনঘটা, সেখানে পর্বের ঘনঘটা, সেখানে বুঝতেই পাচ্ছেন যে রহস্য উন্মোচন হবে। বাট সেই রহস্য উন্মোচন কি আদৌ হবে কি হবে না, সেটা এখন বেশ অনেকটা দূর বাকি, যেতে হবে অনেকটা পথ। কিন্তু তার আগে এখানে আমরা দেখতেই পাচ্ছি আলাদা করে পরিচয় করার বিশেষ প্রয়োজন নেই। শ্যামপ্তি রয়েছে, গৌরব রয়েছে, খুব হাসি হাসি মুখ। একটুখানি চরিত্রগুলো সম্পর্কে আমাদের দর্শকদের তুমি একটু আলাপ করাবে দুজনে, মানে কে কেমন চরিত্রগুলো? আমার চরিত্রের নাম জুথিকা।
খুব বেশি কিছু বলবো না, আমি অল্পই বলছি, কারণ আমি চাই তুমিও দেখো। আজকে তো 2টো এপিসোড দেখলে, পুরো 7টা এপিসোড দেখো এবং দর্শকরাও যেন দেখে। যুথিকার সাধারণ বাড়ি, সাধারণ মেয়ে, আত্মবিশ্বাসী, সম্মানের সাথে বাঁচতে পছন্দ করে এবং জীবনে ভালোবাসা আর সম্পর্ক ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্যই জীবনে এত দুর্ভোগ। আর একটা বাড়িতে ঢোকার পর এমন এমন ঘটনার মধ্যে দিয়েও যায়, বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যুথিকার মানসিকভাবে একটা ভীষণ চেঞ্জ হয় এবং সেখানে সে একটা সিদ্ধান্তেও আসে। বাড়িতে অনেক রকম রহস্য লুকিয়ে আছে, একটা একটা করে আনফোল্ড হয়, কিন্তু কোনোটাই যে যুথিকা করছে বা এরকম কিছু করছে সেটা নয়, কিন্তু কিভাবে কি হচ্ছে না হচ্ছে আর সমস্ত কিছুর সাথে যুথিকার কি ভূমিকা, বাড়িতে এত রহস্য কেন লুকিয়ে আছে, শুধুই কি রঙ্কিনী দেবীর অভিশাপ নাকি কোনো চক্রান্ত রয়েছে, সে সমস্ত কিছু জানতে হলে দেখতে হবে রঙ্কিনী ভবন। বড়দিন হ্যাঁ, দাদা আপনি কিছু ইনপুট যদি দেন, ভালোভাবে বলবো নাকি এমনি? যেভাবে যেভাবে যেটাতে আপনি আজকে খুশি। তোমরা আর কি করো না, please যেভাবে। বলো। আচ্ছা ঠিক আছে, একটু আমি সিরিয়াসলি বলছি ওই বিষয়টা। রঙ্কিনী আমি বাড়ির ছোট ছেলে, 14 বিয়ে হয়েছে, তারপরেই যা ঘটনা ঘটলো ইভেন ট্রেলারে সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর ও তো অনেকটাই বললো, প্রত্যেকটা এপিসোডে অনেক রহস্য রয়েছে, সেই রহস্যগুলো মানে সেই বোনা তো রয়েছে ডেফিনেটলি, সেগুলো খোলা হবে একটা একটা করে। এটুকু বলতে পারি দর্শকরা মানে প্রথম এপিসোড থেকে লাস্ট এপিসোড অব্দি মানে সবাই কিন্তু বসে থাকবে, সবাই খুব এনজয় করবে। আর লাস্ট এপিসোড না আসলে তো পুরোটা ক্লিয়ার হচ্ছে না না, কি না, হচ্ছে, না, সুতরাং কিছু বলো চরিত্র না, নিয়ে আমরা বলো কিছু না। বলছি না। হুম। তো আপনারা দেখুন রঙ্কিনী ভবন, বাংলা জি5-এ, আমাদের ভাষা, আমাদের আমাদের কন্টেন্ট, আমাদের সিরিজ, বাংলা জি5-এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো, নতুন বছর অনেক শুভেচ্ছা রইলো, আর বেকড রসগোল্লা খেতেও ভুলবেন না। এটা লাস্টে ওকে বললো। কে বলতেই হবে কিছু না কিছু, গৌরবকে একটা ট্যাগলাইন না দিলে হবে না। আচ্ছা, এই যতটুকু আমি সিরিজের আজকে 2টো পর্ব মানে স্পেশাল স্ক্রিনিং ছিল সেটা আমি দেখলাম, এবং আগামী যে কটি পর্ব আছে ওগুলো তো দেখবো, আপনারাও দেখবেন আমারই সঙ্গে, মানে নিজের নিজের ঘরে যেভাবে আনন্দ করতে করতে। আমি দেখে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ওই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটাতে বিশ্বাস করো এই প্রবাদটায়? আমি কিছুটা বিশ্বাস করি। কিছুটা বিশ্বাস করি, মানে সেটা অন্য পার্সপেক্টিভ থেকে বিশ্বাস করি আমি। আচ্ছা, আর এখানে যেটা দেখা যাচ্ছে যে কিছু একটু নেগেটিভিটি তার মধ্যে রয়েছে, কিছুটা রঙ্কিনী দেবীর কিছু একটা ব্যাপার রয়েছে। এই যে আমরা অনেক সময় বলি যে হাঁচলে পরে বাড়ির বাইরে পা দিও না, ওয়েট করে যাও, কি বেড়াল রাস্তা ক্রস করলে গাড়িটা দাঁড়, এই যে ছোট ছোট জিনিসগুলো বা এগুলোর থেকে তো আমরা বিভিন্ন রকম জিনিস কাজ ফিল করি। আবার দেখা যায় একটা মার্ডার মিস্ট্রি, হুম। এই ছোট ছোট জিনিসগুলো এই দৈনন্দিন জীবনে কি কি মানো আর কোনটাকে মনে হয় যে না এটার পিছনে একটা ব্যাখ্যা দিয়ে না এটা হতে পারে না? তুমি বলো, তারপরে আমি বলছি। আমার এক লাইনের কুসংস্কার কখনো আমি খুব একটা বিশ্বাস করি না কুসংস্কারকে, আমি খুব সায়েন্সটাকে বিলিভ করি। হ্যাঁ, দ্যাট ডাজন্ট মিন যে আমি মানে ঈশ্বরে বিশ্বাস করি না, একদমই না, ঈশ্বরের প্রচন্ড বিশ্বাস করি। ওকে, এবার ঈশ্বরকে বিশ্বাস করার মানে হচ্ছে পজিটিভ থিংস। তো আমি অলওয়েজ পজিটিভ থিং সবার মধ্যেই খুঁজে পাই, সেটা পশু হতে পারে, হিউম্যান বিংসও হতে পারে, কারোর প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার হতে পারে। যদি কোনোদিন কোনো নেগেটিভ থিং আমি সেখান থেকে জাস্ট অ্যাভয়েড করি, ইগনোর করি, কাউকে কোনোদিন খারাপ ভাষা বা কোনো কিছু কখনো প্রয়োগ করি না। আর বাকিগুলো নেগেটিভ থিংস আমি এগুলোকে জাস্ট ইগনোর আর অ্যাভয়েড থাকি, এটা থেকে অনেক সবসময় দূরে থাকে, কারণ এগুলো খুব এফেক্ট করে আমাদের ব্রেনে। এটা সাইন্টিফিক্যালি ধরো তুমি ঘুম থেকে ধরো সকালে উঠলে তোমাকে আমি দুটো কথা শোনালাম, তোমার সারাদিনটা খারাপ, এটা নর্মাল সায়েন্স, এটা বায়োলজিক্যালি। সেটা একটা কালো বিড়ালি বা কি করলো, তাই না? তো এইগুলো নিয়ে অনেক রকম চর্চা রয়েছে, সেটার সাথে কোনোভাবে আমাদের ব্যক্তিগত জীবনে, মানে আমার ব্যক্তিগত জীবনে বলছি, খুব একটা এফেক্ট পড়ে না। আমি স্ট্রংলি বিলিভ করি ঈশ্বরকে, আর স্ট্রংলি বিলিভ করি আমি আমার কাজকে, আর স্ট্রংলি বিলিভ করছি এখন আমার রঙ্কিনী ভবনকে, আর স্ট্রংলি বিলিভ করি আমার বেকড রসগোল্লাকে। ব্যাস, এনাফ। হ্যাঁ, তুমি কিছু তোমাদের বলো। যদি এটা চলতে থাকে আমি কি বলবো? মানে শ্যাম অব্দি না ইউজড হয়ে গিয়েছে, মানে যখনই বসবো যে কারোর সঙ্গে। দেখেছি, মানে আমার পাশে যে অভিনেতাই বসে থাকে সে যদি পুরুষ মানুষ হয়, তার সাথে ওর একটা অদ্ভুত ইকুয়েশন কাজ করে। যাই হোক, তো আমি স্ট্রংলি বিলিভ করি পজিটিভিটিতে। এবার আমার আরো একটা জিনিস মনে হয়, আমরা মানে মানুষ তো অদ্ভুত রকম একটা সিস্টেমে আমরা গড়ে তুলি নিজেদেরকে। যখন সময় ভালো যায় তখন কিছুতে বিশ্বাস করি না, যখন সময় খারাপ যায় তখন মনে হয় তুমি আমাকে 3বার ডাকলে, পেছন থেকে ডাকলে, এই জন্যই আমার এটা হলো না। জোকস অ্যাপার্ট, আমি ভীষণভাবে পজিটিভ একটা মানুষ, আচ্ছা, মানে নেগেটিভিটি আমাকে ছুতে পারবে সেই ক্ষমতা নেগেটিভিটির হয়নি, কিন্তু পজিটিভিটি থাকলে নেগেটিভিটি থাকবে, দুটোকেই ব্যালেন্স করে চলতে হবে। আমাদের পরিবেশে সবকিছুই যথাযথভাবে দরকার, তো সেটাকেই সারাক্ষণ ধরে ব্যালেন্স করার কখনো চেষ্টা করি, কখনো হাল ছেড়ে দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করি না, জাস্ট গো উইথ দ্য ফ্লোতে চলে যাই। ম্যাক্সিমাম সময় চেষ্টা করি পজিটিভ চিন্তা ভাবনা রাখার। পুজোতে লাল
থাকতেই হবে, মানে লালের একটা ছোঁয়া থাকতেই হবে জামা কাপড়ের মধ্যে, এবং সাদা একটা বেস থাকতে হবে। এই জিনিসটা বিশ্বাস করো? না, এটা বিশ্বাস করি না। কিন্তু আমার এটা কেন মনে হয়, আমি একদিন কালার থেরাপি নিয়ে আমি পড়ছিলাম আর কি, দু একটা অনেক কিছুই পড়েছি, দু একটা লাইন আমি যেটা বলতে চাই, রেডটা তো বেসিক্যালি পাওয়ার আর কে রিপ্রেজেন্ট করে, আর কোথাও গিয়ে অ্যাট্রাকশন, মানে যে কোনো সেল যে কোনো কিছুতে দেখবে রেড কালার দিয়ে লেখা হয়। তো কোথাও গিয়ে পুজো পজিটিভিটি, তার সাথে বোধহয় একটা পাওয়ারের সম্পর্ক আছে এবং একটা আকর্ষিত হওয়ার একটা হয়তো সম্পর্ক আছে, তাই হয়তো বলে যে পুজোর দিনে লাল পরতে বা কিছু পরতে। কিন্তু আমি এটা বিশ্বাস করি না, এবং ছোটবেলা থেকে বাড়িতেও সেসব কিছু শুনে আসিনি। আমার নিজের মতো করে আমার ছোট থেকে একটু শাড়ি পরতে ভালো লাগে, লাল পাড় সাদা শাড়ি, হলুদ, কালো, যে কালারগুলো ভালো লাগে আমি সেই কালারগুলো পরি। কালার থেরাপিতে তুমি বিশ্বাসী? না, খুব একটা Day বিশ্বাস wise? করি না, কারণ আমি খুব একটা বিশ্বাস করি ডে না। ওয়াইজ আমিও করি না, আমি জাস্ট একটা কালার নিয়ে পড়ছিলাম একদিন। ওকে, না কোন না, colour এই কি বিষয়টাতে খুব একটা নেই। আমি কিছু পড়ে চলে আসলেই হলো, এরকম কোনো বিষয় নেই। But দেখো, আমি খুব বিশ্বাস করি কর্মে, বিশ্বাস করি ঈশ্বরে, বিশ্বাস করি। আর nothing else। আর আমি খুব পজিটিভ থাকি অলওয়েজ। ওই গট্টগোল বা হাসি মজা ভালো ভালো মানুষদের সাথে থাকি 24 ঘন্টা। ইভেন এই ওরা যে ইভেন আমাদের যে টিম রয়েছে তারা প্রচন্ড পজিটিভ, সবসময় চর্চা করছি কাজ নিয়ে। আমি এই গোষ্ঠীগুলোকে খুব পছন্দ করি অলওয়েজ। এই যে সিরিজটা যে শুটিং হয়েছে সেটা পুরুলিয়ার ভীষণ একটা প্রত্যন্ত গ্রামে, যেখানে মানে আমাদের যেই সমস্ত দৈনন্দিন জীবনে যেই সকল অ্যাপস গুলোর সঙ্গে আমরা ইউজ টু অ্যাক্োয়েন্টেড আমাদের জীবনে, সেখানে কোনোভাবেই তার ব্যবহার নেই বা রিচই নেই। ব্যবহার তো দূরস্থ, রিচটাই নেই সেখানে। তো তোমাদের সেই মুহূর্তে দাঁড়িয়ে ওখানে এরকম কোনো স্পাইন চিলিং এক্সপিরিয়েন্স হয়েছে? কারণ এখানে একটু মিস্ট্রি রয়েছে, একটু ভূতের ছোঁয়া রয়েছে, যেরকম ভাবে এসছে। আগামীতে হয়তো এটা পুরোটাই মিস্ট্রিতে কনভার্ট হয়ে যাবে, কোনোটাই ভূতের ছোঁয়া থাকবে না, বাট সেটা তো এখন বলা সম্ভব নয়। বাট সেটা তোমাদের স্পাইন চিলিং কোনো এক্সপিরিয়েন্স হয়েছে পুরুলিয়ার ওরকম প্রত্যন্ত গ্রামে? সেখানে ইলেকট্রিসিটি কি পৌঁছেছিল সেই গ্রামে? সেটা কি তোমরা কোনোভাবে দেখেছো? ছিল, মানে আচ্ছা। ডেফিনেটলি কোনো বিষয় নেই। আর আমি সেভাবে কিছু ফিল করিনি। তবে ওখানে প্রচুর শেয়ালের ডাক শুনেছি সন্ধে নামার পর। প্রচুর জঙ্গল আছে। তুমি কি এক্সপ্লোর করতে বেরিয়েছিলে? অবশ্যই, অবশ্যই বেরিয়েছিলাম। তখন লাস্টে মনে হয় তুই শুট না, তুই ছিলিস না তখন, তুই মেকআপ তুলতে গেছিলিস। লাস্ট যে আমরা আসছিলাম, আমি, অনিরুদ্ধ, বাকি তালিকা থেকে সবাই আসছিলাম আমরা, তখন প্রচুর শেয়ালের ডাক শুনেছি। আর ওখানে রীতিমতো হ্যাঁ, আছে। আমি ওটা ওই শুনেছি, জন্য ওদের বললাম, ওদের অভিজ্ঞতাটা আমি শুনেছি, আমি সেখানে ছিলাম না। ভয়ঙ্কর। আমি এরকম কিছু ফিল করিনি। হায়নার হাসি শোনোনি? এটাও বোধহয় তোমাদের কোনো একটা আমরা জোক বা ওখানেই কিছু শুনেছি, একটা। যতটুকু শুনেছি। কি? তোমরা কি একে অপরের সাথে কিছু একটা আন্ডার না না না, 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 বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না। রঙ্কিনী ভবন নিয়ে আজকে আমাদের কথা হওয়ার কথা ছিল, দুজনের ব্যক্তিগত জীবনের কথা কেন আমরা বলছি? আমরা কোনো ব্যক্তিগত কথা বলিনি, আমি নর্মালি Back to the ওখানে point. হায়নার আওয়াজ শোনা যায়। Point. হ্যাঁ, but আমি জাস্ট জিজ্ঞেস না, করলাম এক্সপিরিয়েন্সটা কিরকম। আমি এসব কিছু শুনিনি। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, কারণ আমি যেটা সবসময় বলে আসছি যে আমরা শহরে থাকি, এটা pure তাই গ্রাম আমাদের গ্রাম ভীষণ অ্যাট্রাক্ট করে। আমাদের কাছে যেটা থাকে না, আমরা যেটার মধ্যে হ্যাঁ। থাকি না, সেটা আমাদেরকে বেশি করে অ্যাট্রাক্ট করে। এটা কিন্তু একদম বাস্তব। একদমই ঠিক, একদমই তো ঠিক। সেখানে একটা ফ্রেশ এয়ার, নতুন মানুষজন, যাদের মধ্যে কোনো অহংকার নেই, আর দে আর সো রিয়েল। সেখানে পাহাড়, সেখানকার ওয়েদার, সেখানকার যেটা খুব গাছপালা। গরমে শুটিং হয়েছিল। না না না, শীত পড়ছে সদ্য শীত পড়ছে। ঢুকছে। ও, তাহলে তোমরা মোটামুটি একটা প্লিজেন্ট ওয়েদারে সুন্দর একটা ওয়েদার, সুন্দর মানুষদের সাথে, সুন্দর টিমের সাথে আমরা কাজ করেছি। খুব ভালো, মানে লোকেশনটা খুব ভালো। মানে গ্রাম বাংলাটা ওইভাবে দেখা চোখের সামনে, ওটাও অনেক বড় পাওয়া। সামনে পাহাড় দেখতে পাচ্ছি, ওয়েদারও গুড। অভিনয় করতে তো ভালো লাগবেই, এত সবকিছু পজিটিভ থাকে। আর ওখানে কে বেশি মেকআপ ভ্যানে সারাক্ষণ সময় কাটাতো, এরকম কোনো বিষয় ছিল? একটা মেকআপ ভ্যান হিসেবে আমরা তো ওই বাড়িটাতে shoot করেছি। ঢুকবে না তো। তো সেখানে মেকআপ ভ্যান ঢুকবে কোথায়? আর আমাদের ওই বাড়িতেই খুব ভালো ভালো রুম ছিল, বড় বড় রুম। আর আমরা সেগুলো রুমে থাকার খুব কম সময় পেয়েছি। ফটো রিলস কে বেশি আমরা তুলতো? শুধু বাড়ি অলওয়েজ ছিল। আচ্ছা, ছবি শুধু আমরা আমি কি তুলেছি। কেউ ও শুধু ছবি ও তুলেছে? ছবি তোলা আছে কয়েকটা বেশি, তাও আমার পাল্লায় পড়তো। হ্যাঁ, মানে ওর পুরো ওই টিম ও থেকে আর কি। দুর্দান্ত রিলস বানিয়ে দেয়। সেটা করতো, এবার করে দিচ্ছি। না, সেটা এবার কারোর সাথেই করেনি, কারণ আমরা চুপচাপ প্রত্যেকেই বলে না কাজটাতে কনসেন্ট্রেট এত করেছি। ভালো কাজ মিস করে যাবে এত ভালো কাজ, সত্যি। ছবি, রিলস, সবকিছু তো থাকবেই। যে তোমরা আজকে এসেছো, ইন্টারভিউ হচ্ছে, আজকে আলাদা করে সবাই এসেছে আমাদের ছবি তোলার জন্য, রিল বানানোর জন্য। কিন্তু এই যে কাজটাই তো সব, সে কাজটা আমরা কেউ কম্প্রোমাইজ করতে চাইনি। আচ্ছা, সিলেকশন প্রসিজার্স কি কি হয়? মানে হাত দিলে পরেই সেটা সোনায় পরিণত হয়ে যায়, সেটা দুজনের ক্ষেত্রেই, যে কাজেই ওরা হাত দিক। তো এই যে সিলেকশনস, মানে স্ক্রিপ্ট সিলেকশনস কিভাবে হয়, কোন বেসিসে এই কাজটাকে আমি হ্যাঁ বলবো, এটাকে আমি না বলবো, দুজনের ক্ষেত্রেই আমার প্রশ্ন। দেখো, আমি এটা একদম ভাবি না, কারণ আমি নিজে এখন স্ট্রাগল করি। মানে আমি আজীবন স্ট্রাগল করে আসছি, ডে ওয়ান থেকে এখন স্ট্রাগল করি। এই মানে
একটা কথা আছে না হিন্দিতে, এই অকাতটা এখন আমার জীবনে তৈরি হয়নি। খুব ফ্যাক্ট, একদম দর্শকদের সামনে বলছি আমার বিষয়টা। মানে এটা এখন আমি ভাবিও না, এরকম ভাবে স্ক্রিপ্ট সিলেক্ট করে কাজ করা, ভালো চরিত্র আসছে ভালো করে ভাবি। আমাদের ইন্ডাস্ট্রি ছোট্ট, তো কাজেরও খুব সমস্যা ডেফিনেটলি রয়েছে। তো আমরা সেখান থেকে কন্টিনিউসলি আমরা ফাইট করি, কিন্তু অল দ্য টাইম এভরি ডে আমরা ফাইট করে যাই। কারণ একটা ঠান্ডা মাথায় ভেবে দেখো, আজ ধরো আমি যে অভিনেতা, আমার পিছনে কিন্তু আরো 10 কোটি লোক ছেলে মেয়ে দাঁড়িয়েছে, কিন্তু সবাই কিন্তু সেই সুযোগটা পায় না। তো সেই জায়গাটা আমি আজকে কেন ছাড়বো, তাই না? তো আমিও তো আমার কন্টিনিউসলি আমার গ্রুম করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, স্ট্রাগলটা করতে হচ্ছে, এই স্ট্রাগলটা কথা বলছি। সেখানে স্ক্রিপ্ট সিলেকশনসটা নিয়ে আমি ভাবছি না। হ্যাঁ, একদম খুব অতিরিক্ত সমস্যা কোনো স্ক্রিপ্টে, সেটা ডেফিনেটলি আমি মানে যেটা একদমই করা সম্ভব না সেটা ছাড়া অধিকাংশ 90% কাজই হ্যাঁ বলে করি। এই কারণ সিরিজটার জন্য কাজ ছাড়তে কোথায় কিভাবে তুমি প্রমাণিত করতে পারবে, সেটা তুমি কখনো এইখানে বসে বলতে পারবো না। রাইট, এটা খুব খাঁটি কথা। হুম। কোনটা কি? আর তোমার ক্ষেত্রে? দেখো আমার ক্ষেত্রে ও যে স্ট্রাগলের কথাটা বললো, মানে ও যেটা বললো সেটা আমি কিছুটা এগ্রি করবই। আর সিরিয়াল যতগুলো বছর ধরে করছিলাম, আগামী দিনেও সিরিয়াল করব নিশ্চয়ই হয়তো। তো তখন সিরিয়ালের ক্ষেত্রে আমার কাছে কাজ চুজ করাটা একটা অন্যরকম প্রসেসের মধ্যে দিয়ে ছিল। সিরিয়াল যেটা একটা অন্য প্যাটার্নে হয়, সেখানে পুরো প্যাটার্নটাই অন্যরকম হুম হয়। হুম। এখন যখন আমি একটু অন্য ধারার কাজ করার ইচ্ছে আছে এবং চেষ্টাও আছে, ওয়েব বলো ছবি বলো যেটাই হোক না কেন, এক্ষেত্রে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ। কিংবা আমি যদি কোথাও একটা একটু সুযোগও পাই একটু অভিনয় করার, কারণ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার একটা তাগিদ তো থেকেই যায়। আমি ওটিটিতে আমি নতুন, আমি এখন অবধি আমার কোনো ছবির ব্যাকগ্রাউন্ড নেই, কিছু রাইট, নেই। তো অভিষেক এটা হয়নি এখন। হ্যাঁ, তো এই ওটিটি সিনেমা সমস্ত কিছুতেই আমি নিউ কামারই। হুম। সিরিয়ালেও নিউ কামার, কিন্তু তবুও 2-3টে 3-4টে 5টা সিরিয়াল আমার ঝুলিতে রয়েছে, একটা অভিজ্ঞতা হয়েছে। একটা নাম বলতে পারবে, হ্যাঁ এত হ্যাঁ কাজ হ্যাঁ, আছে আমার। এখানে তো আমার কোনো অভিজ্ঞতা হয়নি, সবেমাত্র একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গেছি। তো সেখানে আমি অবশ্যই চাইবো যে এমন কোনো সুযোগ আমি পেতে, যেখানে আমার একটা অভিনয়টা আমি তুলে ধরতে পারবো, ক্যারেক্টারটা একটু ইম্পর্টেন্ট হবে, এবং তার সাথে আমার যে পার্সোনাল লাইফে যে এথিক্স গুলো আছে সেই এথিক্স গুলো ব্রেক করে আমাকে কাজ করতে হবে না। এটাই আমার বেসিক ক্রাইটেরিয়া। তোমার এরকম কিছু Same, আমি তো ব্যাপার বলছি। আছে? হ্যাঁ, ও তো বললোই পুরো। তো আরেকটা যেটা আমার এখান থেকে জানার সেটা হচ্ছে যে জেনারেলি দুজনেই টেলিভিশন থেকে এসেছো, কিন্তু তাহলে কি এখন পুরোপুরি বন্ধ? আমি জানতাম এই প্রশ্নটা করবো। এটা সবাই করেছে, সবাই ভাবে যে কেন টেলিভিশন। বন্ধ করবো? আমরা চাই না। কবে ফেরা হচ্ছে? আমি সব কটা প্ল্যাটফর্মে কাজ করছি, মঞ্চ বলো, থিয়েটার বলো, তুমি ধারাবাহিক বলো, ওটিটি বলো, ছবি বলো। কেন ছাড়বো? এই এই সামান্য কয়েকটা দর্শক, আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল রিজনাল জায়গা আমরা তো এখানে, মানে কাজ লোকজন বাঙালি দর্শক যেভাবে মানে প্রত্যেকটা মঞ্চকেই পছন্দ করে, সেখানে আমি একটা অভিনেত্রী হিসেবে আমি কেন চুজ করতে অফার করে যে আমি এই প্রেক্ষাপটে এখন কাজ করবো, সেই জায়গাটা আমার তৈরি হয়নি কোনোদিন এখনো। ধারাবাহিক থেকে এসেছি, অডিয়েন্সরা পছন্দ করছে, সেখান থেকে ওটিটির কাজ করছি, এটা দর্শকদের ভালোবাসার জন্য। সুতরাং ওরা যেটা বলবে সেটাই করবো আমি। ভাই ওরা আমাকে তুলেছে, আমি ডিসাইড করে এখন কেউ নেই, এটা আমার ব্যক্তিগত মতামত। পরিচালনায় আসবে না? সেটা আসতে পারি, সেটা কবে? কথা হয়ে গেছে? সব এখনই বলবো নাকি? আরে আমি জিজ্ঞেস করছি। আজকে শুধু রঙ্কিনী হবে। আজকে রঙ্কিনী ভবন তো আজ ডেফিনেটলি। শুধু রঙ্কিনী ভবন, তার সঙ্গে আমি জানতে চাইছি- করছে আর বেক রসগোল্লা, ব্যাস। আর তার সঙ্গে যদি এবার সুযোগ আসে যদি ইলেকশনে দাঁড়ানোর, তাহলে না, রাজনীতিটা একদম কোনোভাবেই ওটা না। হবে না, ওটা আমার দ্বারা হবে না। তোমার ক্ষেত্রে যদি সুযোগ কিসে? আসে? আমার দেখো, মানে সেটা রাজনীতি হোক, ছবি করা হোক, সিরিয়াল করা হোক, যেটাই করা হোক না কেন, তোমার মনে হয় যে আমি সেই জায়গায় আছি যেখানে আমি চুজ করতে পারবো আমি আজ থেকে শুধু ওটিটি করব, আমি আজ থেকে শুধু এটা হ্যাঁ। করব, আমি আজ থেকে শুধু ওটা করব, মানে আমি মানে দেশের রাজ্যের বড় কোনো পজিশনে নেই, না আমি ইচ্ছে নেই? না আমি প্রডিউসার, না আমি চ্যানেল, না আমি অন্য কিছু আর কি। তো যেই অপরচুনিটি আসবে, আমার ওই যে বললাম দুটোই ক্রাইটেরিয়া, আমার এথিক্স আছে সেটা যদি ব্রেক না করে, এবং আমি যে ধরনের চরিত্র করতে চাই, যেটা করতে চাই আর কি, সেটা যদি ম্যাচ করে যায় অবভিয়াসলি। না, সেটা তো কাজের ক্ষেত্রে হলে। এবার আমি বলছি যে পলিটিক্সে আসাটা, জয়েন করার যদি সুযোগ আসে, তাহলে শ্যামপ্তি কি করবে? সুযোগ মানে আসে এটা আমি কখনো সত্যি ভেবে দেখিনি। আর ধরো এত বছর, মানে প্রায় 9 বছর ধরে আমি অভিনয়ের জগতে রয়েছি, একটা বেসিক চর্চার মধ্যে রয়েছে, কিন্তু মানে রাজনীতি আমরা
সবাই কেউ না কেউ এদিক ওদিক করে আমরা রাজনীতিটা একটু হলেও আমাদের রক্তে রয়েছে এবং আমরা রাজনীতির অংশীদার, কিন্তু সেটা প্রফেশনালি করতে গেলে যে দক্ষতা দরকার সেই দক্ষতা আমার নেই। সেই দক্ষতার জন্য তাহলে আমাকে আবার 9-10 বছর ধরে একটা কিছু পড়তে হবে। সেই দক্ষতা পড়াশোনাটাও মানে দরকার। কি, মানে সেই পড়াশোনাটা দরকার। আমি সমাজ হঠাৎ করে আমি একটা কিছু হয়ে গেলাম, সেটা কখনো হয় না। আমরা আমাদের জেনারেশনটা কখনো এইভাবে ভাবি না যে আজকে পারলাম কালকে চলে যাবো। সবচেয়ে একটা তালিম দরকার পড়ে। আর দুম করে তো কোনো কিছু কিন্তু হয় না, করছেও তো। ম্যাজিক না তো যে টেলিভিশন করেও কেউ রয়েছে পরে। তারা হয়তো সেটা দক্ষ, ব্যক্তিগত ব্যাপার, সেটা সবই তাদের হয়। ব্যক্তিগত ব্যাপার এবং তারা হয়তো নিজেদেরকে ততটা দক্ষ মনে করেছে তাই তারা করতে পেরেছে। মানে তুমি আমাকে জিজ্ঞেস করলে আমার পয়েন্ট অফ আজ ভিউ, ঠান্ডা আমি মাথায় অতটা যেটা দক্ষ আমার নই। তো পলিটিক্যালি তুমি সেভাবে যদি কথা বলতে অনেক সংখ্যক অনেক রকম দলেরই তো দর্শকরা আজ এক এক হয়ে আমাদের কাজগুলো দেখছে। সেখানে আমি কেন ভাগ করতে হবে যদি আমি কোনো কিছু চুজ করে ফেলি? তো আমি চেষ্টা করবো ডেফিনেটলি সব যতটা, মানে এটা আমার যোগ্যতার মধ্যে পড়ে না, এটা আমার মানে নয়, এটা আমার সাবজেক্টটাই নয়, আমি কি করে করবো। মেসি নিয়ে যে কাণ্ডটা ঘটে গেল, মেসিকে নিয়ে শহর কলকাতায়, এটা খুব দুর্ভাগ্যজনক ডেফিনেটলি আমাদের কলকাতার জন্য। আশা করি প্রশাসন রয়েছে, ওরা সবটা দেখছে, কিন্তু ডেফিনেটলি খারাপ তো লাগবে। তোমার আমার মনে হয় এই মানে টপিকটা নিয়ে যে আমরা কথাও বলছি, সে কথা বলাটাও কোথাও গিয়ে হয়তো মানে উচিত নয়। কারণ ধরো আজকে আমি তো ওখানে ওই পরিস্থিতিতে ছিলাম না, আমার কাছে তুমি ইন্টারভিউ নিচ্ছ, আমি ইন্টারভিউতে বলছি কয়েকটা কথা, জাস্ট কথা বলার মতো করে, মানে সেইটা না মানে উচিত নয়। কারণ একটা এই পুরো ঘটনাটার সাথে প্রত্যেকটা মানুষের এক এক রকম দৃষ্টিভঙ্গি এবং এক এক রকম ইমোশন জড়িয়ে রয়েছে। যেখানে এতগুলো মানুষের ইমোশন জড়িয়ে রয়েছে, তাদের ইমোশন নিয়ে কোনো রকম মানে পজিটিভ বলো নেগেটিভ বলো কোনো রকমের কোনো মন্তব্য বা কিছু করা মানেই হচ্ছে তাদের ওই বলে না, ওই কাটা গায়ে নুনের ছিটে দিয়ে দিলাম আর কি, আর একটু হয়তো তাদের ওই ক্ষতবিক্ষত জায়গাটাতেই মলম না লাগিয়ে আরো বেশি ক্ষতবিক্ষত করে ফেললাম। তো দিস ইজ নট দ্য রাইট প্লেস। এবং মানে এইভাবে কথা বলে তো কিছু সলিউশন হবে না, যেটাতে সলিউশনই আসতে পারবো না সেটা নিয়ে আমি খুব একটা বেশি কথা বলতে কোনো সময় পছন্দ করি না। আমার কাছে এটা মনে হয় যদি একটা সলিউশনে আসি দেন আই উইল টক, আমি আমার ওপিনিয়নটা রাখবো। বেশ, আবার আমরা রুমকিনি ভবনে চলে আসি। ডিসেম্বরের 25-এই আসছে এবার। তোমার কেমন লাগলো সেটা বলো। আমার প্রথম কথা, আমার দুটো এপিসোড আমার দেখা হয়েছে। আনন্দ দিয়ে শুরু করো। আচ্ছা, আমি এখানেই শেষ করছি, আমি আর কিছু বলবো না। আমাকে হ্যাঁ, ওকে বেরোতে হবে, বেরোতে দেখেছো তো? হবে। ওরা ওদের তুমি আমাকে ব্যক্তিগত সম্পর্ক 30 seconds এর মধ্যে শেষ করো। ব্যক্তিগত দেখেছো তো? আড্ডা 30 সবকিছু seconds এ শেষ চালিয়ে যাক, যেটা হয় আমি বুঝতে পারি না, আমি পরের বার থেকে বলে দেবো অরুণাবর সাথে ইন্টারভিউ দিলে আমি একা ইন্টারভিউ করবো। আমার পাশে যদি কোনো পুরুষ বসে থাকে আমি ইন্টারভিউ দেবো না, শেষ করো বলো। যদি কোনো মহিলা থাকে তাহলেই আমি ইন্টারভিউ দেবো। আমি বুঝতে পারছি না সেফ জোন না আনসেফ জোন কি হচ্ছে। আপাতত আপনারা রঙ্কিনী ভবন দেখুন, 25 মানে ডিসেম্বর সব জায়গায় এরকম মুক্তি unsafe থাকে? পাচ্ছে রঙ্কিনী ভবন বাংলা জি5 এ সাবস্ক্রিপশন তোমার কি করেই দেখছেন ও? সঙ্গে সঙ্গে রঙ্কিনী ভবনটা ক্লিক করে দেবেন, তাহলে আমাদেরও অনেকটা উপকার তাহলে আপনারা হয়। দেখুন রঙ্কিনী আপনাদের ভবন। ফিডব্যাকটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের অবশ্যই জন্য। আপনারা দেখুন রঙ্কিনী ভবন বা বাংলা জি5 এ বড়দিনে রিলিজ করছে, একদম বড় করে রিলিজ করছে। অলরেডি সবাই দেখেছে, ও খুব এনজয় করেছে, বেক রসগোল্লা এবার খেয়েছে। রিভিউ আর দেখবে, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইলো, এনজয় করুন, আরো ভালো ডায়েটটা থাকুন, করছেন। থ্যাংক ইউ সো সুস্থ মাচ। থাকুন। খুব সাফল্য আসুক, খুব সাফল্য আসুক, আমি এখানে বলছি। আর আমি কিছু বলবো না, এখানে আমি শেষ করতে হচ্ছে। লাইক করছে না। এই আমি উঠলাম, আমি অসম্ভব উঠলাম, আমি ক্যামেরা শুভমের সঙ্গে অভিনব, দেওয়াল নিউজ কলকাতা।